And yes, এই জন্যই তোমার কামব্যাক হচ্ছে না। Hello guys and welcome back to another video of my channel. So আমার ওয়ান পিসের জার্নি তো কন্টিনিউ চলছে এবং আমি ডেইলি প্রায় 20 থেকে 25টা করে ওয়ান পিসের এপিসোড দেখছি। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট লাইক আমার সব কাজ বাদ দিয়ে আমি সারাদিন ওয়ান পিস দেখা ইটস নট নর্মাল, বাট কি আর করার। সো আজকে আমি নিয়ে এসেছি ওয়ান পিসের সবচেয়ে ছোট সাগা আই গেস, যেটা হলো দ্য থ্রিলার বার্গ সাগা। বাট এই থ্রিলার বার্গ সাগা সব থেকে ছোট হওয়ার সাথে সাথে আই গেস সব থেকে বড় ইন সেন্স জাস্ট একটি মেম্বারকে ইন্ট্রোডিউস করার জন্য ফুললি ডেডিকেটেড সাগা এই ফার্স্ট টাইম ওয়ান পিসে দেওয়া হয়েছে। লাইক এর আগে আমরা দেখেছি নামি এবং গোয়িং মেরির জন্য একটি ডেডিকেটেড আর্ক ছিল, বাট ফুল একটি সাগা জাস্ট একটি ক্রুকে ইন্ট্রোডিউস করার জন্য। দিস ওয়াজ নিউ। সো বিফোর ফার্দার আই ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো থ্রিলার বার্গ আর্ক শুরু হয় একটি কন্টেনার দিয়ে যেটি সির মাঝখানে ভেসে ভেসে আসছিল। সো স্ট্র হ্যাট ক্রু এটাকে পিক করে এবং এটাকে ওপেন করে, অ্যান্ড এটা ওপেন করার সাথে সাথে এটি একটি সিগন্যালকে ট্রিগার করে যেটা একটি ট্র্যাপ ছিল। সো এরপরে আমরা একটি ক্লাউডের কভার দেখতে পাই যেটি 1000 সানি বা স্ট্র হ্যাট ক্রু শিপকে ফুললি কভার করে ফেলে। অ্যান্ড এরপর আমরা দেখতে পাই একটি মিস্টেরিয়াস এনশিয়ান শিপকে যেটা কাইন্ড অফ হরর ছিল। অ্যান্ড ইয়েস, এই থ্রিলার বার্গ আর পুরাটা একটি মিস্ট্রি হররের উপরে বেস করা। সো স্ট্র হ্যাট ক্রু ডিসাইড করে এই শিপটাকে এক্সপ্লোর করার জন্য। তো তারা এই শিপে চলে যায়, বাট এই শিপটা নিজেই সেল করছিল এবং এই শিপে কেউই ছিল না আনটিল দে ফাউন্ড ব্রুক। সো ব্রুক ইজ আ স্কেলিটন, ইয়েস, জাস্ট একটা স্কেলিটন, অ্যান্ড দিস স্কেলিটন ইজ অ্যালাইভ। ফার্স্টের দিকে ক্রু সবাই ব্রুককে দেখে ভয় পায়, লাইক কে পাবে না অফকোর্স। অ্যান্ড লুফি বিং লুফি ব্রুকের সম্পর্কে কিছু না জেনে ফার্স্টে ব্রুককে তার ক্রু জয়েন করার জন্য ইনভিটেশন দেয়, অ্যান্ড সারপ্রাইজিংলি ব্রুক রাজিও হয়ে যায়। সো এরপর আমরা ব্রুকের ব্যাক স্টোরি জানতে পারি যে কিভাবে ব্রুকের কাছে রিভাইভ ফ্রুট ছিল, অ্যান্ড তার সোল তার মারা যাওয়ার পরে বারবার তার বডিতে ফিরে আসতো। বাট ওয়ান টাইম যখন ব্রুক মারা যায় তখন তার সোল রাস্তা হারিয়ে ফেলে এবং যতক্ষণ পর্যন্ত সে তার বডি পর্যন্ত ফিরে আসে ইট ওয়াজ টু লেট। তার বডি ডিকম্পোজ হয়ে যা স্কেলিটনটাই বাকি ছিল, অ্যান্ড এই অবস্থাতেই ব্রুকের সোল তার বডিতে এন্টার করে অ্যান্ড ব্রুক আবারও অ্যালাইভ হয়ে যায়, বাট অ্যাজ আ স্কেলিটন। সো ব্রুক ওয়াজ রেডি টু জয়েন দ্য ওয়ান পিস ক্রু, বাট এর আগে ব্রুকের একটি কাজ ছিল। সো এই সব কিছু চলতে থাকে অ্যান্ড আমরা দেখতে পারি একটি আইল্যান্ড আই গেস সির মাঝখানে, যেটি পুরো আইল্যান্ডের সাথেই সিতে অ্যাজ আ শিপ ঘুরে বেড়ায়। সো আমরা যে ফার্স্টে যে ব্যারেলের যে ট্র্যাপটা ট্রিগার করেছিল স্ট্র হ্যাট ক্রু, এটি এই আইল্যান্ডেরই একটি ট্র্যাপ ছিল। সো দ্যাটস ওয়াই স্ট্র হ্যাট ক্রু এই আইল্যান্ডের দিকে যেতে থাকে। সো এই আইল্যান্ডটি ছিল ফুল অফ জম্বি, নট লাইক লিটারেলি জম্বি। এখানে যে আইল্যান্ডের লিডার ছিল তার কাছে একটি ডেভিল ফ্রুট পাওয়ার ছিল যেটা দিয়ে সে মানুষের শ্যাডোকে কন্ট্রোল করতে পারে। সো এই আইল্যান্ডটিতে যাওয়ার পরে স্ট্র হ্যাট ক্রু মেইনলি দুই ভাগে ভাগ হয়ে যায়। ফার্স্ট ভাগে নামি, উসাপ অ্যান্ড চপার যায়, মানে যারা এইসব হরর এলিমেন্ট বা ভূত দেখে ভয় পায় তারা। অ্যান্ড সেকেন্ড গ্রুপে থাকে লুফি, সানজি, জোরো এবং ফ্র্যাঙ্কি, মানে যারা ডোন্ট গিভ আ ফাক। অ্যান্ড এই দুই গ্রুপের ডেস্টিনেশন ছিল দ্য মেইন ক্যাসেল বা দ্য সেন্টার অফ দ্য আইল্যান্ড, যেখানে এই লিডার যার নাম ছিল গেকো মোরিয়া অ্যান্ড সে একটি ওয়ারলর্ডও। সো তার এই ক্যাসেল পর্যন্ত রিচ করা, তাকে ডিফিট করা অ্যান্ড ব্রুকের যে শ্যাডো তার কাছে ছিল সেটাকে রেস্কিউ করা। সো এইখানে আমরা ওয়ান পিসের দুইটি দিক দেখতে পাই, যেখানে গ্রুপ 1 মানে নামি, উসাপ এবং চপারের গ্রুপ
ভয়ের সাথে সাথে নিজেদের কোনোভাবে সামলিয়ে মেইন ক্যাসেল পর্যন্ত পৌঁছায়। অ্যান্ড অপরদিকে যে লুফি, জোরো এবং বাকিদের গ্রুপটি ছিল তারা জাস্ট নর্মালি ফান করতে করতে সেই ক্যাসেল পর্যন্ত পৌঁছায়। আর এইখানে একটি সিন যেটা আমার কাছে অনেক ফানি অ্যান্ড কাইন্ড অফ আইকনিক লেগেছে, যখন একটি জম্বি তার গ্রেফ থেকে বেরিয়ে আসে অ্যান্ড লুফি তাকে আবারও ভিতরে ঢুকিয়ে দেয় জাস্ট লাইক আ কিড। সো এইসব মিলে সবার লাস্টে দুইটি গ্রুপই সেই ক্যাসেলে পৌঁছায় যেখানে গেকো মোরিয়া ছিল। অ্যান্ড রাস্তায় তারা সেই সব মানুষদের সাথেও দেখা হয় এবং ইন্টারাকশন হয় যাদের শ্যাডো গেকো মোরিয়া ব্রুকের মতোই চুরি করে নিয়েছে এবং তাদের এই আইল্যান্ডে লুকিয়ে বেঁচে থাকা ছাড়া আর কোনো ওয়ে নেই। সো এবার যেহেতু পুরো স্ট্র হ্যাট ক্রু এই ক্যাসেলে পৌঁছে গিয়েছে অ্যান্ড তাদের মেন ফাইট কাইন্ড অফ স্টার্ট হতে চলেছে। অ্যান্ড এই মোমেন্টে সবাই মিলে প্ল্যানিং করে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওয়ান পিসের ফাইটের মতো সবাই যার যার মতো আলাদা আলাদা ফাইট করে এবং লাস্টে যে লার্জ এবং বিগেস্ট ফাইটটা আছে সেটা লুফি ফাইট করে। তো এখানেও তাই হয়। বাট এই আর্কে বা এই সাগাতে যে আমাদের বাকি স্ট্র হ্যাট ক্রুগুলো ছিল তাদের যে অপোনেন্ট সিলেক্ট করা হয়েছে দ্যাট ওয়াজ পারফেক্ট। ফর এক্সাম্পল সানজি কত বড় সিম সেটা আমরা সবাই জানি। সো সানজির জন্য যে অপোনেন্টকে সিলেক্ট করা হয়েছে অর সানজি যাকে ফাইট করে সে হলো অ্যাবসলন। সো উই নো সানজি ইজ আ বিগ সিম বাট রেসপেক্টফুলি, বাট এইখানে অ্যাবসলন ইজ জাস্ট আ ক্রিপ অ্যান্ড অ্যাবসলন সানজির মোস্ট ফেভারিট দুইজন পছন্দিতা অরাতকে সেক্সুয়ালি অ্যাসল্টও করে। সো দ্যাটস মেক হিম দ্য পারফেক্ট রাইভাল ফর সানজি। অ্যান্ড এছাড়াও সানজির সবচেয়ে বড় রেস ফ্যাক্টর এটা ছিল যে অ্যাবসলনের কাছে যে ডেভিল ফ্রুটটি ছিল সেটার পাওয়ার ছিল তাকে ইনভিজিবল হওয়ার ক্ষমতা দেয়। অ্যান্ড এই ডেভিল ফ্রুটটা সানজির ড্রিম ছিল। অ্যান্ড যেহেতু এই ডেভিল ফ্রুটটার একটি ওনার অলরেডি আছে সো ইট ওয়াজ ইম্পসিবল যে সানজি এটাকে অ্যাকোয়ার করতে পারবে। অ্যান্ড এই জন্যই সানজি আরো বেশি রেজ হয়। সো ডাজ দ্যাট মিন সানজি ইজ অলসো আ ক্রিপ বাট আ রেসপেক্টফুল ওয়ান। অ্যান্ড অপরদিকে আমরা চপারকে দেখতে পাই যে গেকো মোরিয়ার আরেকজন সাবঅর্ডিনেট যে একটি ডাক্তার ছিল অ্যান্ড যার নাম হলো হকব্যাক, সে তার নিজের গার্লফ্রেন্ডকে মেরে তার ডেড বডিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে। সো চপার ফার্স্টে তার কাছ থেকে ইমপ্রেস হলেও যখন সে এটা জানতে পারে তখন তার মোরালিটি ক্র্যাশ করে এই ডক্টরের সাথে অ্যান্ড এতেই চপার তার অপোনেন্ট পেয়ে যায় যে হলো হকব্যাক। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড জোরোর অপোনেন্ট হিসাবে আমরা একটি সোর্সম্যানকে দেখতে পাই যার কাছ থেকে জোরো পরে একটি সোর্ড পায়। সো এইসব কারণে আমি বলবো এই সাগার যে অপোনেন্ট সিলেকশন ছিল সেটা খুবই ব্যালেন্স ছিল অ্যান্ড দ্য ফাইট ওয়াজ এক্সাইটিং ইয়েট ফানি টু ওয়াচ। অ্যান্ড ওয়ান মোর থিং যেটা হলো উসপের অপোনেন্ট যেটি একটি মেয়ে ছিল, আমি ওর নামটা ঠিক মনে নেই। সো এর ক্যাপাবিলিটি ছিল সে কিছু গোস্টলি ফিগারকে কন্ট্রোল করে এবং এই গোস্টলি ফিগারগুলো যদি কাউকে টাচ করে সে ভয়ঙ্কর লেভেলে ডিমোটিভেট হয়ে যায়, লাইক তার লাইফে সার্ভাইভ করার কোনো ইচ্ছাই থাকে না। বাট যখন এই গোস্টলি ফিগারগুলো উসপকে টাচ করে তখন উসপের কিছুই হয় না। অ্যান্ড উসপের সিক্রেট ছিল উসপ অলরেডি ডিমোটিভেটেড। সো একটা মানুষ যতটা ডিমোটিভেটেড হতে পারে উসপ তার লেভেল অনেক আগেই পার করে ফেলেছে। সো এইসব গোস্ট দিয়ে তাকে ডিমোটিভেট করার কোনো ওয়েই নেই। সো ফাইনাল ফাইট শুরু হয় লুফি এবং গেকো মোরিয়ার মাঝখানে, যেখানে লুফির আমরা পাওয়ার আপ দেখতে পাই যেটা ওয়ান টাইম ছিল। অ্যান্ড গেকো মোরিয়াও একটি জাইন্টের বডিকে কন্ট্রোল করে অ্যান্ড একটি মোটামুটি ভালো ফাইটের পরে গেকো মোরিয়াকে ডিফিট করা হয়। অ্যান্ড আমি এখানে বলবো গেকো মোরিয়ার যে পাওয়ার ছিল মানে শ্যাডোকে কন্ট্রোল করা, এটা অনেক পাওয়ারফুল একটি অ্যাবিলিটি ছিল। বাট গেকো মোরিয়া ওয়াজ লেজি জাস্ট লাইক মি অ্যান্ড দ্যাটস ওয়াই তাকে অনেক ইজিলি হারানো গেছে বলে আমার মনে হয়। অ্যান্ড এই ফাইট বা এই আইল্যান্ডে যাওয়ার পরে পুরো স্ট্র হ্যাট ক্রু সবারই শ্যাডো চুরি হয়ে যায়। অ্যান্ড এর মানে হলো যে তাদের উপরে যদি সানলাইট পড়ে তাহলে তারা সেখানে শেষ হয়ে যাবে। সো লাস্টের দিকে গেকো মোরিয়া হারে এবং সবার শ্যাডো সবাই ফিরে পায়। অ্যান্ড ওয়ান মোর থিং, এই ফাইটের পরে সবাই যখন ফুললি টায়ার্ড এবং ইনজিওর্ড ছিল তখন সেখানে আসে আরেকজন ওয়ারলর্ড কুমা। অ্যান্ড কুমা সবার আগে এনকাউন্টার হয় জোরোর সাথে। সো জোরো তার সাথে ফাইট করার জন্য প্রিপারেশন নেয়, বাট কুমা জোরোকে দুইটি অপশন দেয়, এক যে সে সবার সাথে ফাইট করবে, আর দুই এই ফুল ফাইটে লুফির যতটা পেইন বা সাফারিং
হয়েছে সেটা পুরাটা জোরোকে একার বেয়ার করতে হবে। সো জোরো সেকেন্ড ওয়েটা চুজ করে এবং লুফির পুরো পেইনটা সে নিজে একাই নেয়, যেটি কোনো ডেভিল ফ্রুট ছাড়া কোনো নর্মাল হিউম্যান বিং এর ক্যাপাবিলিটিস এর অনেক বাইরে ছিল। অ্যান্ড এইখানেই আসে দ্য মোস্ট আইকনিক লাইন, যখন সানজি জোরোকে আস্ক করে হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড জোরো রিপ্লাইড অ্যান্ড এরপরে আমরা ব্রুকের কাছ থেকে লাবুনের সম্পর্কে জানতে পারি। লাবুন দ্য ওয়েল, যেটাকে আমরা ফার্স্টে রিভার্স মাউন্টেন আর্কে দেখেছিলাম। তো রিভার্স মাউন্টেন আর্কে সেই ওয়েলটি যে ক্রুর জন্য ওয়েট করছিল, সেই ক্রুটি হলো আসলে ব্রুকের ক্রু। অ্যান্ড যেহেতু ব্রুকের ক্রু পুরো ওয়াইপ আউট হয়ে গিয়েছে, সো লাবুন তাদের সাথে আর কোনোদিন দেখা করতে পারবে না এক্সেপ্ট ব্রুক আই গেস। অ্যান্ড এখানেই এই থ্রিলার বার্ক সাগা শেষ হয়ে যায়। অ্যান্ড at this time I am a big fan of One Piece, especially এটার রাইটিং এবং এর স্টোরির কানেক্টিভিটি অ্যান্ড দ্য ফোরশ্যাডোয়িং যেটা One Piece করে, জাস্ট 10 on 10. So that is it for today guys, hope you like this video and at this point থেকে One Piece এর স্টোরি আরো বেশি কমপ্লিকেটেড এবং ওয়েল কানেক্টেড হবে বলে আমি শুনেছি। So I am excited for that. So see you on the next video. Till then, bye bye.